আমি তো বারবার বলেছি যে আমি প্রায় কিছুই দেখিনি। কারণ ১৮ তারিখে আমি যখন যাই তখন শুধু দেখলাম যে রাস্তাঘাটে কিছু বাঁশের ডান্ডা নিয়ে মাথায় হেলমেট পরে দলে দলে লোক বেরিয়েছে। তারপরেই গিয়ে আমি একটা ঢাকার মোহাম্মদপুরের একটা ফ্ল্যাটে আমি একটা পরিবারে খুব সমাদরের সঙ্গে আশ্রয় পেলাম। ওখানেই আমার থাকার কথা ছিল এবং তারপরে আমি ৪ দিন বন্ধ ঘরে। ফলে আমি টেলিভিশন নেই, শুনছি না কিছু, ইন্টারনেট নেই, WhatsApp নেই। কিন্তু ওদের মুখে শুনছি বা ওই পুলিশের অ্যাম্বুলেন্স বা পুলিশের গাড়ি বা মিলিটারি গাড়ি যাচ্ছে তার সাইরেন শুনছি বা উপরে হেলিকপ্টার যাচ্ছে তার আওয়াজ শুনছি। আর খবর পাচ্ছি খবরের কাগজে, ছাপা কাগজে যে এত এত মৃত্যু হয়েছে। আহ, এবং পরে বিশ্লেষণ করে যা বুঝলাম, যেটা ছাত্রদের আন্দোলন দিয়ে শুরু হয়েছিল সেটা আর ছাত্রদের হাতে নেই, আর সেটা রাজনৈতিক সংঘর্ষে পরিণত হয়েছে এবং শেখ হাসিনার যারা বিরোধী তারা আহ, শেখ হাসিনাকে গদিচ্যুত করবার একটা সুযোগ ছাড়ছেন এবং ফলে দেশের যে সম্পদ সেইগুলোকে নষ্ট করছেন। টেলিভিশন সেন্টার পুড়িয়ে দিচ্ছেন, ইনফরমেশনের জায়গা পুড়িয়ে দিচ্ছেন, স্বাস্থ্য ভবন পুড়িয়ে দিচ্ছেন, এমনকি মেট্রো স্টেশন পুড়িয়ে দিচ্ছেন। ফলে এটা একটা অরাজকতার জায়গা তৈরি হলো, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এর কোনো আঁচ পাইনি এবং বাংলাদেশে আমার বন্ধুরা সবাই খুব উদ্বিগ্ন হয়ে খোঁজ নিয়েছে যে বাড়িতে আমি ছিলাম, এখানে আমি খুব আরামে ছিলাম, সমাদরে ছিলাম এবং বাংলাদেশের বন্ধুরাই জাস্টিস রুহুল কুদ্দুস এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল নাসের চৌধুরী এদের সাহায্যে আমার টিকিটটা একটু এগিয়ে আসে। ফলে আমি সোমবার বাংলাদেশ ছেড়ে চলে আসি। আর আমার ব্যক্তিগত নেতিবাচক অভিজ্ঞতা কিছু নেই, কিন্তু বাংলাদেশের যে দুর্গতি গেল এবং এত মৃত্যু হলো, বিশেষ করে ছাত্রদের মৃত্যু হলো, এটার জন্য আমার খারাপ লাগছে। খারাপ লাগছে বাংলাদেশের এত সম্পদ, এটা একটা নতুন দেশ, অনেক কষ্ট করে অনেক সম্পদ তৈরি করে। এই সম্পদ বাংলাদেশের মানুষেরাই আত্মঘাতী একটা চেষ্টায় সেগুলোকে নষ্ট করবে। এটাই আমার কষ্টের ব্যাপার। কোনোভাবে কি আপনি ভয় পেয়েছিলেন? না, না, না। বাংলাদেশে আমি ভয় পাই না। আমার ভয় পাওয়ার কোনো কারণ ঘটে না। এত বন্ধু বান্ধব আছেন, তারা আমাকে ভয় পাওয়ার কোনো কারণ রাখতে দেননি এ পর্যন্ত। আশা করি ভবিষ্যতেও দেবেন না। বাংলাদেশের যে ছাত্ররা এরকম একটা না, ছাত্রদের আন্দোলনে তো একটা সঙ্গতি ছিল যে বহুদিন হলো আহ, ওই যে কোটা, সেটা পুনর্বিচার হওয়া উচিত ছিল, কিন্তু সরকার তো এই ব্যাপারে উদ্যোগ নিয়েছিল, 2018-তেই তো উদ্যোগ নিয়েছিল। আদালতে সেটা আটকে যায়, পরে একজন মুক্তিযোদ্ধার সন্তান মামলা করে আদালতে আটকে যায়। তার ফলেই আন্দোলনটা জুন থেকে আস্তে আস্তে জুলাইয়ে ক্রমশ তীব্র হতে থাকে এই আন্দোলন। ফলে ছাত্রদের আন্দোলনটা সঙ্গত ছিল। সরকার কি তারা প্রথমে বললে হয়তো সরকারও আরেকটু এগিয়ে এসে একটু সহিষ্ণুতা দেখালে হয়তো এতটা তীব্র হতো না। কিন্তু ঘটে গেল, আর কি করা যাবে, অনেক দেশেই এরকম সমস্যা হয়, নানা অবাঞ্ছিত কিন্তু ঘটনা ঘটে যায় এবং কি বলবো, অনেক সময় অপরাধীরা এবং সরকার বিরোধীরা এবং এখানে বাংলাদেশের ক্ষেত্রে ভারত বিরোধীরা সুযোগ নেয়। এটা কি বলবেন, ৭১-এর পরে কি এরকম বড় একটা বিপর্যয় বাংলাদেশে? না, ৭১-এর পরে এত বড় সমস্যা এবং সংকট বাংলাদেশে হয়নি। এটাই আমার মনে হয়, সবাই তাই বলছে। তো আমি আশা করি
এই সংকট সামলে বাংলাদেশ আবার দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে ভবিষ্যতের দিকে, যেভাবে উন্নয়নের দিকে চলেছিল সেইভাবে চলবে আবার বাংলাদেশ। সর্বশেষ বাংলাদেশবাসীকে কি বার্তা দেবেন? বাংলাদেশবাসীকে আমি বলবো, আমি বার্তা দেবার কেউ নই, আমি কোনো নেতা বা মহাপুরুষ কেউ নই, কিন্তু বন্ধু হিসেবে এবং বাংলাদেশের ভূখণ্ডে জন্মেছিলাম বলে তাদেরই একজন বলে নিজেকে মনে করি বলে আমি বলবো যে দেশকে ভালোবাসার ব্যাপারটা সদ্ভাগ্য। আমার দেশ এগিয়ে যাবে, পৃথিবীর সামনে দাঁড়াবে, বাংলাদেশ উন্নয়নে অনেক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সাউথ এশিয়াতে। এই উন্নয়নের ধারাটা অব্যাহত থাকুক, বাংলাদেশের উন্নয়ন চলুক সবাইকে নিয়ে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে, ছাত্রদের নিয়ে, জনসাধারণকে নিয়ে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাক, এটা আমার প্রত্যাশা। আমার জন্মভূমির কাছে